নির্মল আলোয় স্বাগত। আমার এবারের নিবেদন আমারই লেখা একটি ছোট গল্প। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া আন্দোলনের প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননাকর আচরণে আমি বিস্মিত, ব্যথিত। এই যে অস্বীকারের ইচ্ছাকৃত আস্ফলন আন্দোলনকে কালিমালিপ্ত করেছে বলে আমার মনে হয়। ভবিষ্যতের কোনো ভুলের ইঙ্গিত কিনা কে জানে। ইতিহাস কখনো কিছু ভুলে যায় না। এবারের নিবেদন গল্প পিতা। বিকালের দিকে সময় পেলে আমি মাঠের ধারে বড় বটগাছটার তলায় গিয়ে বসি। ওখানে বসে সবুজ মাঠের সাথে আমার অনেক কথা হয়। বটগাছটার তলাতেও অনেক ছোট মাঝারি গাছের বাস। তাদের সাথেও আমি রোজ গল্প করি। তাদের সুখ দুঃখের অনেক কথা তারা আমাকে বলে। তাদের জন্য আমি কিছু করতে না পারলেও আমি তাদের সমব্যথী। তাদের মনে বটগাছটার প্রতি দেখলাম অনেকের খুব ক্ষোভ। একদিন তো আমি তাদের নিরস্ত করতেই পারছিলাম না। বেশ জোরে হাওয়া বইছিল। আমি বললাম, তোমাদের বটগাছের উপরে এত ক্ষোভের কি কারণ? ওদের মধ্যে একজন বলল, এই বটগাছটার জন্য আমরা সকালের নরম রোদ গায়ে মাখতে পাই না। আরেকজন বলল, মাথার উপর যে নীল আকাশ, তাতে যে পেঁজা তুলোর মতো মেঘের খেলা, তাও আমরা দেখতে পাই না এই বটগাছটার বিশাল শরীরটার জন্য। আরও একজন বলল, তোমার মতো অনেকেই এখানে আসে, বসে, আর বটগাছটা ছাওয়ার কত প্রশংসা করে, আমাদের দিকে ঘুরেও তাকায় না। আমাদের খুব কষ্ট লাগে। ওর মতো বড় না হলেও আমরাও তো গাছ, আমাদেরও তো প্রাণ আছে, মনও আছে। আমি কি বলবো ভেবে পেলাম না। তবু আমতা আমতা করে বললাম, তোমাদের কথাগুলো ঠিকই, ক্ষোভের কারণ থাকতেই পারে। তবে তোমাদেরকে বলি কি, এটা প্রকৃতির নিয়ম। ও তো নিজের ইচ্ছায় অত বড় হয়নি, আর তোমরাও নিজের ইচ্ছায় এত ছোট গাছ হয়ে জন্মাওনি। এমনকি তোমরা যে এই বটগাছটার নিচে জন্মেছ, এটাও তোমাদের বা ওর হাতেও নেই। ওরা সমস্বরে আমাদের মন্দ কপাল, দুঃখের শেষ নেই, এসব বলতে লাগলো। আমি সান্ত্বনা দিয়ে বললাম, দেখো, তোমাদের একটা কথা বলি, তোমরা কিছু মনে করো না। এই বটগাছটা আছে বলেই তোমরা অনেক সুরক্ষিত আছো। তা না হলে তীব্র দাবদাহে তোমাদের বাঁচা কঠিন হতো। ভয়ঙ্কর বৃষ্টিতে তোমরা ক্ষতবিক্ষত হতে। তীব্র ঝড়ে তোমাদের জীবন সংশয় হতো। ও তো তোমাদের পিতার মতো আগলে রাখে। আমাদের মানুষদের পিতা যেমন আগলে রাখে, এই বটগাছটাও তাই। তবে হ্যাঁ, তোমাদের দুঃখ ফেলনা নয়। ওরা আমার কথা শুনল, মনে হয় খুশি হলো না। আমি বাড়ি ফিরে এলাম। 2-4 দিন বাদে একদিন গভীর রাতে বিরাট এক ঝড় উঠল। ভীষণ ভয়ে ভয়ে নানা আশঙ্কায় রাত কাটালাম। প্রায় 4-5 ঘন্টা ঝড়ের তাণ্ডবে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। দিন 2 বাদে একটু সামলে নিয়ে আবার চললাম সেই বটগাছের তলায় বসে সময় কাটাতে। মাঠের কাছে গিয়ে দেখলাম সেই বিশাল বটগাছটা ধানের ক্ষেতে শুয়ে আছে, লণ্ডভণ্ড ক্ষতবিক্ষত শরীর নিয়ে মৃত্যুর প্রহর গুনছে। বহু মানুষ তার অঙ্গচ্ছেদ করে জমি পরিষ্কার করছে। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। তখন আমার বাবার মৃত্যুর সময়টা চোখের সামনে ভেসে উঠল। বিশাল জায়গা নিয়ে
অনেক ঝুড়ি নামিয়ে একরাশ মাথার চুলের মতো পাতা দিয়ে ঢাকা চত্বরটা এখন ফাঁকা, রোদে ঝলমল করছে। বিষণ্ণ মনে প্রচণ্ড রোদে বাড়ি ফিরে এলাম, কিন্তু মন পড়ে রইল সেই বটগাছটার তলায়। আর কোনোদিন যাব না করেও হাজির হলাম এক সিগ্ধ বিকালে। বটগাছের নিচে থাকা গাছগুলো আমায় দেখে হঠাৎ কেঁদে উঠল। আমি বললাম, তোমরা তো এখন মুক্ত, নতুন করে বাঁচার স্বাধীনতা পেয়েছ, তাহলে তোমাদের কান্নার কি কারণ? তারা সমস্বরে বলল, ভুল, আমরা ভুল ভেবেছিলাম, এখন আমরা পিতৃশোক অনুভব করছি। আরো বলল, তুমি ঠিকই বলেছিলে, ওই বটগাছটা ছিল আমাদের পিতার মতো, রুক্ষ কিন্তু রক্ষাকর্তা। এত তীব্র রোদ, মুষলধারার বৃষ্টি থেকে এখন আমাদের কে বাঁচাবে, কে রক্ষা করবে যদি তীব্র ভীষণ ঝড় ওঠে? আমার বাবার কথা মনে পড়ল। একদিন আমি যখন সাইকেল চাপা শিখতে শিখতে পড়ে গিয়েছিলাম, যন্ত্রণায় খুব কাঁদছিলাম। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে যন্ত্রণাটা শুষে নিয়ে বলেছিল, দূর বোকা, কাঁদে না, বাবা আছে না, সব ঠিক হয়ে যাবে। নমস্কার।